গল্পটা শুরু হয় ২০১৯ সালে, কিন্তু এই পৃথিবীটা আমাদের চেনা পৃথিবীর মতো নয়। এখানে একটা ছোট্ট মেয়েকে দেখা যায়, সে তার ডায়েরিতে একটা চিঠি লিখছে। মেয়েটা লিখছে যে সে আর এই জীবন সহ্য করতে পারছে না, সে আর বড় হতে চায় না, তার এই জীবন থেকে মুক্তি চাই। মেয়েটা চিঠি লিখে ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। তখন আকাশে সূর্য উঠছে, কিন্তু একটা সাধারণ মানুষের কাছে সূর্য ওঠা আনন্দের হলেও এই মেয়েটির জন্য তা ছিল মৃত্যুর সমান। কারণ সে কোনো সাধারণ মানুষ নয়, সে ছিল একজন ভ্যাম্পায়ার বা রক্তচোষা। সূর্যের আলো তার গায়ে লাগতেই তার শরীর দাউ দাউ করে জ্বলতে শুরু করে এবং চোখের পলকে সে ছাই হয়ে যায়। আসলে এই পৃথিবীতে ২০০৯ সালে একটা অদ্ভুত ভাইরাস ছড়িয়ে পড়েছিল। একটা অসুস্থ বাদুড়ের কামড় থেকে এই ভাইরাস পুরো পৃথিবীতে দাবানলের মতো ছড়িয়ে যায়। ফলে পৃথিবীর প্রায় সব মানুষ ভ্যাম্পায়ারে পরিণত হয়। এখন পৃথিবীতে মানুষ নেই বললেই চলে। শহরের রাস্তাঘাট দিনের বেলা একদম ফাঁকা থাকে, কিন্তু রাত হলেই শহরটা আবার জেগে ওঠে। ভ্যাম্পায়াররা তাদের স্বাভাবিক কাজ শুরু করে। তারা অফিসে যায়, আড্ডা দেয়, কফি শপে যায়, কিন্তু তাদের কফিতে দুধ বা চিনির বদলে মেশালো হয় তাজা মানুষের রক্ত। রাস্তায় দেখা যায় কিছু গরিব ভ্যাম্পায়ার যারা এক ফোঁটা রক্তের জন্য মানুষের কাছে ভিক্ষা চাইছে। যদি কেউ রক্ত না পায়, তবে পুলিশ তাদের উপর ইলেকট্রিক শক দিয়ে অত্যাচার করে। এই অন্ধকার জগতের আমাদের মূল নায়ক হল এডওয়ার্ড ডাল্টন। এডওয়ার্ড একজন অনেক বড় ডাক্তার। সে ব্রোমলি মার্কস নামে একটা বিশাল কোম্পানিতে কাজ করে। এই কোম্পানিটা পুরো শহরের ভ্যাম্পায়ারদের রক্তের যোগান দেয়। এডওয়ার্ড যখন তার অফিসে যায়, সে দেখে সেখানে শত শত মানুষকে মেশিনের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। তাদের শরীর থেকে পাম্প করে রক্ত বের করা হচ্ছে। এডওয়ার্ড এগুলো দেখে খুব কষ্ট পায়। সে মনে মনে মানুষকে ঘৃণা করে না, বরং সে চায় ভ্যাম্পায়ারদের আবার মানুষে ফিরিয়ে আনতে। সে গত কয়েক বছর ধরে ল্যাবে চেষ্টা করছে রক্তের কোনো বিকল্প বা নকল রক্ত তৈরি করতে, কারণ পৃথিবীতে মানুষের সংখ্যা এখন মাত্র ৫% নিচে নেমে গেছে। যদি তাড়াতাড়ি কোনো উপায় বের না করা হয়, তবে ভ্যাম্পায়াররা না খেয়ে মরে যাবে। এডওয়ার্ডের বস চার্লস ব্রোমলি খুব নিষ্ঠুর একজন লোক। সে মনে করে ভ্যাম্পায়ার হওয়াই হলো আশীর্বাদ। চার্লস একসময় ক্যান্সারে আক্রান্ত ছিল, কিন্তু ভ্যাম্পায়ার হওয়ার পর তার সেই মরণব্যাধি সেরে গেছে। তাই সে চায় না কেউ আবার মানুষ হোক। কিন্তু তার একটা দুঃখ আছে, তার নিজের মেয়ে অ্যালিসন ভ্যাম্পায়ার হতে রাজি হয়নি এবং সে বাড়ি ছেড়ে কোথাও পালিয়ে গেছে। এডওয়ার্ড তার ল্যাবে দিনরাত এক করে ফেলছে, কিন্তু কোনোভাবেই নকল রক্ত সফল হচ্ছে না। এরই মধ্যে একটা মিটিংয়ে বলা হয় যে যদি কোনো ভ্যাম্পায়ার অনেক দিন রক্ত না পায়, তবে তাদের শরীরে এক অদ্ভুত পরিবর্তন আসে। তাদের কান লম্বা হয়ে যায়, বুদ্ধি হারিয়ে ফেলে এবং তারা ভয়ঙ্কর এক দানবে পরিণত হয়। এদের বলা হয় সাবসাইডার। এই সাবসাইডাররা এখন শহরের জন্য বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে। ক্ষুধার জ্বালায় তারা নিজেদের শরীর পর্যন্ত কামড়ে খাচ্ছে। একদিন রাতে কাজ শেষ করে এডওয়ার্ড তার গাড়ি নিয়ে বাড়ি ফিরছিল। সে রেডিওতে শুনছিল যে রক্তের অভাবে শহরে দাঙ্গা শুরু হয়েছে। হঠাৎ সে আয়নায় নিজের দিকে তাকিয়ে দেখে তার নিজের কানও একটু লম্বা হয়ে যাচ্ছে। সে ভয় পেয়ে যায়। তার মানে কি সেও দানব হয়ে যাচ্ছে? এই চিন্তায় তার মনোযোগ হারিয়ে যায় এবং সামনের দিক থেকে আসা একটা গাড়ির সাথে তার প্রায় ধাক্কা লেগে যাচ্ছিল। এডওয়ার্ড দ্রুত স্টিয়ারিং ঘুরিয়ে নিজেকে বাঁচালেও অন্য গাড়িটি রাস্তার পাশে ধাক্কা খেয়ে আটকে যায়। এডওয়ার্ড সাহায্য করার জন্য গাড়ি থেকে নামে, কিন্তু সে অবাক হয়ে দেখে ওই গাড়ির ভেতরে ভ্যাম্পায়ার নয়, বরং জ্যান্ত মানুষ বসে আছে। গাড়ির ভেতর থেকে একজন নারী, যার নাম অড্রি, সে একটা ধনুক নিয়ে বেরিয়ে আসে এবং এডওয়ার্ডের হাতে তীর মারে। এডওয়ার্ড যন্ত্রণায় কাতরে ওঠে, কিন্তু সে বুঝতে পারে এই মানুষগুলো ভয় পেয়েছে। সে তাদের বলে, ভয় পেও না, আমি তোমাদের সাহায্য করতে চাই। ঠিক তখনই পুলিশের সাইরেন শোনা যায়। এডওয়ার্ড বুদ্ধি খাটিয়ে ওই মানুষদের তার গাড়ির ভিতরে লুকিয়ে ফেলে। পুলিশ এলে সে মিথ্যে কথা বলে তাদের অন্যদিকে পাঠিয়ে দেয়। অড্রি বুঝতে পারে এডওয়ার্ড অন্য ভ্যাম্পায়ারদের মতো নয়। সে যাওয়ার সময় এডওয়ার্ডকে ধন্যবাদ দেয় এবং তার পরিচয়পত্র দেখে তার নাম ঠিকানা জেনে নেয়। বাড়ি ফিরে এডওয়ার্ড খুব একা বোধ করছিল। সে তার গাছপালা নিয়ে সময় কাটানোর চেষ্টা করে। এমন সময় তার ভাই ফ্র্যাঙ্কি তার সাথে দেখা করতে আসে। ফ্র্যাঙ্কি সেনাবাহিনীতে কাজ করে এবং সে মানুষকে শিকার করতে খুব পছন্দ করে। ফ্র্যাঙ্কি তার ভাইয়ের জন্মদিনের জন্য এক বোতল আসল মানুষের রক্ত নিয়ে আসে, কিন্তু এডওয়ার্ড সেই রক্ত খেতে রাজি হয় না। সে বলে, আমি পশুর রক্ত খেয়ে বেঁচে থাকতে পারি, কিন্তু মানুষকে মারতে পারবো না। দুই ভাইয়ের মধ্যে ঝগড়া শুরু হয়। এডওয়ার্ড রেগে গিয়ে সেই দামি রক্তের বোতল ড্রেনে ফেলে দিতে যায়। ঠিক সেই মুহূর্তে ঘরের ভেতর একটা ভয়ঙ্কর দানব বা সাবসাইডার ঢুকে পড়ে। ওই দানবটা রক্তের গন্ধে পাগল হয়ে গিয়েছিল। সে ফ্র্যাঙ্কিকে আক্রমণ করে এবং ঘরের দেয়াল থেকে রক্ত চাটতে শুরু করে। এডওয়ার্ড এবং ফ্র্যাঙ্কি দুজনে মিলে অনেক কষ্টে ওই দানবটাকে মারতে সক্ষম হয়। এডওয়ার্ড যখন দানবটার হাতের আংটি দেখে, সে আঁতকে ওঠে। এটা ছিল তাদের পাশের বাসার মালি। রক্তের অভাবেই লোকটা আজ এমন পশু হয়ে গিয়েছিল। এডওয়ার্ড বুঝতে পারে সময় খুব কম, এভাবে চললে সবাই একদিন একে অপরকে খেয়ে ফেলবে। পরদিন সকালে এডওয়ার্ড যখন তার ঘরে ঘুমোচ্ছিল, হঠাৎ সে এক অদ্ভুত শব্দ শুনতে পায়। খুঁজতে গিয়ে দেখে অড্রি তার সামনে দাঁড়িয়ে আছে। অড্রি তাকে বলে, আমরা তোমার মতো একজন ভ্যাম্পায়ারকেই খুঁজছিলাম যাকে বিশ্বাস করা যায়। আমাদের কাছে এমন কিছু আছে যার রক্ত বা নকল রক্তের চেয়েও বড়। তুমি কি আমাদের সাহায্য করবে?
অড্রি তাকে একটা ম্যাপ দিয়ে সেখান থেকে চলে যায়। এডওয়ার্ড জানে না তার সামনে কি অপেক্ষা করছে, কিন্তু সে এই অন্ধকার থেকে মুক্তি চায়। কিন্তু তার ভাই বুঝতে পেরেছিল এডওয়ার্ড কারোর সাথে কথা বলছিল, সে মানুষের রক্তের গন্ধ পেয়েছিল। সেদিনের পর এডওয়ার্ড তার কালো কাঁচ লাগানো বিশেষ গাড়ি নিয়ে দিনের বেলায় শহরের বাইরে চলে যায়। সূর্যের আলো থেকে বাঁচতে সে অনেক সাবধানে অড্রির দেওয়া ঠিকানায় পৌঁছায়। সেখানে এসে দেখা পায় এক লোকের সাথে, যার নাম লিওনেল। সবাই তাকে এলভিস বলে ডাকে। এডওয়ার্ড যখন এলভিসের দিকে তাকায়, সে তার চোখ দেখে চমকে ওঠে। এলভিসের চোখগুলো ভ্যাম্পায়ারের মতো হলুদ নয়, বরং মানুষের মতো স্বাভাবিক। এডওয়ার্ড জিজ্ঞেস করে, এটা কিভাবে সম্ভব? তুমি কি মানুষ? এলভিস উত্তর দেয়, হ্যাঁ, আমি একসময় ভ্যাম্পায়ার ছিলাম, কিন্তু এখন আমি পুরোপুরি মানুষ। এডওয়ার্ডের বিশ্বাসই হচ্ছিল না। সে বছরের পর বছর ধরে যা খুঁজছে তা এই মানুষটার কাছে আছে। কিন্তু তাদের এই জরুরি কথা মাঝপথেই থেমে যায়, কারণ ফ্র্যাঙ্কি এবং সেনাবাহিনী সেখানে হানা দেয়। ফ্র্যাঙ্কি তার ভাইকে বাঁচাতে চেয়েছিল, কিন্তু সে জানত না এডওয়ার্ড কি করতে যাচ্ছে। শুরু হয় এক বিশাল তাড়া। এলভিস আর অড্রিকে নিয়ে এডওয়ার্ড তার গাড়িতে করে পালাতে শুরু করে। সেনারা তাদের ওপর গুলিবর্ষণ করে। এডওয়ার্ডের গাড়ির বিশেষ কালো গ্লাসগুলো ফুটো হয়ে যেতে থাকে এবং সূর্যের আলো ভেতরে ঢুকতে শুরু করে। সূর্যের আলো ভ্যাম্পায়ারের জন্য বিষ। এডওয়ার্ড কোনো মতে নিজেকে বাঁচিয়ে গাড়ি চালাতে থাকে। এলভিস তাকে রাস্তা দেখতে সাহায্য করে। অনেক রোমাঞ্চকর এক লড়াইয়ে তারা শেষ পর্যন্ত বেঁচে ফেরে। রাত হলে তারা একটা নিরাপদ জায়গায় থামে। সেখানে এলভিস তার জীবনের এক অবিশ্বাস্য গল্প শোনায়। সে বলে সে একবার তার গাড়ি নিয়ে দিনের বেলায় বেরিয়েছিল। গাড়ি দুর্ঘটনায় সে ছিটকে বাইরে বেরিয়ে যায়। সূর্যের আলোয় তার শরীর দাউ দাউ করে জ্বলছিল। তখনই সে কাছের একটা নদীর মধ্যে পড়ে যায়। সে ভেবেছিল সে মারা যাবে, কিন্তু যখন সে পানি থেকে উঠে আসে, সে দেখে সে আর ভ্যাম্পায়ার নেই। তার সব ক্ষত সেরে গেছে এবং সে আবার রক্ত মাংসের মানুষ হয়ে গেছে। এডওয়ার্ড বুঝতে পারে ভ্যাম্পায়ার হওয়ার অভিশাপ থেকে মুক্তির উপায় হল নির্দিষ্ট মাত্রার সূর্যের আলো এবং পানি। এডওয়ার্ড, অড্রি আর এলভিস মিলে তাদের গোপন আস্তানায় পৌঁছায়। এটা ছিল একটা পুরনো আঙুর ক্ষেত বা ভিনিয়ার্ড। সেখানে অনেক মানুষ লুকিয়ে থাকে। এডওয়ার্ড যখন গাড়ি থেকে নামে, তখন সব মানুষ তাকে দেখে ভয় দূরে সরে যায়। তাদের চোখে মুখে আতঙ্ক, মনে হচ্ছে যেন কোনো রাক্ষস তাদের মাঝে চলে এসেছে। আসলে মানুষ তো ভ্যাম্পায়ারদের জমের মতো ভয় পায়, কিন্তু অড্রি সবাইকে আশ্বস্ত করে বলে যে এডওয়ার্ড তাদের বন্ধু। সেখানে এডওয়ার্ডের দেখা হয় সেনেটর টার্নারের সাথে। টার্নার একজন ভ্যাম্পায়ার হওয়া সত্ত্বেও মনে প্রাণে চান যেন মানুষরা আবার পৃথিবীতে ফিরে আসে। এদিকে এডওয়ার্ড তার ল্যাবে এলভিসের রক্ত নিয়ে পরীক্ষা শুরু করে। সে এলভিসকে জিজ্ঞেস করে, সেদিন যখন তোমার শরীর জ্বলছিল তখন তোমার কেমন লাগছিল? এডওয়ার্ড বুঝতে পারে যে ভ্যাম্পায়ারদের শরীরের ভেতরে যে ভাইরাস আছে সেটাকে মারতে হলে একটা নির্দিষ্ট মাত্রার সূর্যের তাপ লাগবে, কিন্তু সেই তাপ যদি বেশি হয়ে যায় তবে ভ্যাম্পায়ার মারা যাবে। তাকে ঠিক ততটুকু পুড়তে হবে যতটুকুতে ভাইরাস মরে কিন্তু মানুষটা বেঁচে থাকে। এটা অনেকটা আগুনের ওপর দিয়ে হেঁটে যাওয়ার মতো কঠিন কাজ। অন্যদিকে শহরের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। সাধারণ ভ্যাম্পায়াররা এক ফোঁটা রক্ত পাচ্ছে না। কফি শপে গিয়ে যখন তারা দেখছে যে রক্ত শেষ হয়ে গেছে, তখন তারা পাগলের মতো একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ছে। রাস্তায় দাঙ্গা শুরু হয়ে গেছে। পুলিশ এসে তাদের ইলেকট্রিক শক দিয়েও থামাতে পারছে না। চার্লস তার অফিসে বসে এসব দেখছে আর হাসছে। সে জানে রক্তের অভাব যত বাড়বে, তার নকল রক্তের চাহিদা তত বাড়বে, আর সে পুরো পৃথিবীর মালিক হয়ে যাবে। কিন্তু চার্লস একটা দুঃসংবাদ পায়। তার মেয়ে অ্যালিসনকে সেনাবাহিনী ধরে ফেলেছে। অ্যালিসন একদল মানুষের সাথে পালাচ্ছিল, কিন্তু সেনাবাহিনী রক্তের জন্য তাদের তুলে আনে, আর এই মানুষগুলো ছিল এলভিসের লোক। অ্যালিসনকে চার্লস তার জেলখানায় আটকে রাখে। সে তার মেয়েকে অনেক বোঝানোর চেষ্টা করে। সে বলে, অ্যালিসন, তুমি কেন ভ্যাম্পায়ার হতে চাও না? দেখো, আমি অমর হয়ে গেছি। কিন্তু অ্যালিসন ভ্যাম্পায়ার ঘৃণা করে। তার বাবার মুখের ওপর বলে দেয় যে তোমার এই অমরত্বের চেয়ে মৃত্যুও অনেক ভালো। আঙুর ক্ষেতের আস্তানায় এডওয়ার্ড একটা বড় লোহার ট্যাঙ্ক খুঁজে পায়। সে বুদ্ধি করে ওই ট্যাঙ্কের ভেতরে কিছু পরিবর্তন করে। সে ভাবছে নিজে এই ট্যাঙ্কের ভেতরে ঢুকবে এবং সূর্যের আলোয় নিজেকে পোড়াবে, আর যদি আগুন খুব বেশি হয়ে যায় তবে সাথে সাথে ওই ট্যাঙ্ক থেকে অক্সিজেন বের করে দেওয়া হবে যাতে আগুন নিভে যায়। এটা ছিল জীবনের ঝুঁকি নিয়ে এক চরম পরীক্ষা। অড্রি আর এলভিস তাকে এই কাজে সাহায্য করতে রাজি হয়, কিন্তু ঠিক সেই সময়ে একটা বড় বিপদ নেমে আসে। এডওয়ার্ডের ভাই ফ্র্যাঙ্কি তার সেনাদের নিয়ে ওই গোপন আস্তানার খোঁজ পেয়ে যায়। আসলে অ্যালিসনকে যখন ধরা হয়েছিল তখন তার কাছে থাকা একটা ওয়াকিটকি দিয়ে তারা এই জায়গার সিগন্যাল ট্র্যাক করেছিল। আস্তানার সব মানুষ দ্রুত সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু এডওয়ার্ড আর এলভিস সেখানেই থেকে যায়। তারা ঠিক করে যেভাবেই হোক এই পরীক্ষা তারা আজই শেষ করবে। ট্যাঙ্কের ভেতরে এডওয়ার্ড ঢুকে পড়ে। তার বুকে হার্টবিট মাপার মেশিন লাগানো হয়। অড্রি বাইরে থেকে মনিটরে সব দেখছে। এলভিস সূর্যের আলো প্রবেশের দরজাটা একটু খুলে দেয়।
এডওয়ার্ডের শরীর জ্বলতে শুরু করে। সে যন্ত্রণায় চিৎকার করে ওঠে। প্রথমবার পরীক্ষাটা সফল হয় না। দ্বিতীয়বার যখন চেষ্টা করা হয় তখন এডওয়ার্ডের হার্টবিট বন্ধ হয়ে যাচ্ছিল। অড্রি বলে, বন্ধ করো, না হয় এডওয়ার্ড মারা যাবে। কিন্তু এডওয়ার্ড ভেতর থেকে ইশারা দেয় যেন পরীক্ষা থামানো না হয়। তৃতীয়বার যখন সূর্যের আলো এডওয়ার্ডের গায়ে পড়ে তখন তার গায়ের চামড়া পুড়ে কয়লা হয়ে যাচ্ছিল। কিন্তু ঠিক তখনই এলভিস আগুন নিভিয়ে দেয়। কয়েক মিনিট পর এডওয়ার্ড ট্যাঙ্ক থেকে বাইরে বেরিয়ে আসে। অড্রি আর এলভিস অবাক হয়ে তাকিয়ে থাকে। এডওয়ার্ডের চোখ আর হলুদ নেই, তার শরীরে প্রাণ ফিরে এসেছে। সে এখন পুরোপুরি একজন মানুষ। এডওয়ার্ড আকাশের দিকে তাকিয়ে হাসতে থাকে। জীবনের সবচেয়ে বড় বিজয় সে আজ অর্জন করেছে। কিন্তু আনন্দ করার সময় তাদের ছিল না। ফ্র্যাঙ্কির সেনাবাহিনী ততক্ষণে সেখানে পৌঁছে গেছে। তারা আস্তানাটা ঘিরে ফেলে। এডওয়ার্ডরা কোনো মতে একটা বড় ড্রামের ভেতরে লুকিয়ে নিজেদের প্রাণ বাঁচায়। সেনারা সেখানে কোনো মানুষকে খুঁজে পায় না। গল্পের এই মোড়ে দেখা যায় চার্লসের নিষ্ঠুরতা। সে অ্যালিসনকে ভ্যাম্পায়ার বানানোর জন্য তার বিশ্বস্ত সেনা ফ্র্যাঙ্কিকে পাঠায়। ফ্র্যাঙ্কি যদিও তার ভাইকে ভালোবাসত, কিন্তু সে চার্লসের হুকুম মানতে বাধ্য ছিল। ফ্র্যাঙ্কি জেলখানায় গিয়ে অ্যালিসনের ঘাড় কামড়ে তাকে ভ্যাম্পায়ার বানিয়ে দেয়। অ্যালিসন যখন ভ্যাম্পায়ার হয়ে জেগে ওঠে সে এই কষ্টে নিজের রক্ত নিজে খেতে শুরু করে। কিন্তু ভ্যাম্পায়াররা যখন নিজেদের রক্ত খায় তখন তারা খুব দ্রুত সেই ভয়ঙ্কর দানব বা সাবসাইডারে পরিণত হয়। চার্লস যখন তার মেয়েকে দেখতে আসে সে দেখে অ্যালিসন আর নেই। সে এখন একটা পশুর মতো হয়ে গেছে। চার্লসের মন পাথর হয়ে গিয়েছিল। এদিকে শহর জুড়ে মার্শাল ল জারি করা হয়েছে। ভ্যাম্পায়ার সেনারা রাস্তায় নেমেছে সাবসাইডারদের মেরে ফেলার জন্য। তারা অ্যালিসনকেও সূর্যের আলোয় টেনে বের করে নিয়ে আসে এবং নির্মমভাবে তাকে পুড়িয়ে মারে। এই দৃশ্যটা ফ্র্যাঙ্কিকে বদলে দেয়। সে বুঝতে পারে তারা যে পৃথিবী তৈরি করেছে সেটা আসলে একটা নরক। এডওয়ার্ড, অড্রি আর এলভিস এখন শহরের দিকে রওনা দেয়। এডওয়ার্ডের হাতে এখন মুক্তির চাবিকাঠি। সে জানে কিভাবে মানুষকে আবার সুস্থ করা যায়। তারা এডওয়ার্ডের পুরনো বন্ধু ক্রিস্টোফারের কাছে সাহায্য চাইতে যায়। ক্রিস্টোফারও এডওয়ার্ডের সাথে ল্যাবে কাজ করত। এডওয়ার্ড তাকে বলে, আমি সুস্থ হয়ে গেছি, আমার রক্ত শরীর এখন মানুষের মতো, আমি জানি সবাইকে কিভাবে মানুষ করতে হবে। কিন্তু ক্রিস্টোফার ছিল বেইমান। সে গোপনে চার্লসের কোম্পানিকে খবর দিয়ে দেয়। হঠাৎ করেই ওখানে সেনারা হামলা করে। অড্রিকে তারা ধরে নিয়ে যায়। এডওয়ার্ড আর এলভিস কোনো মতে টানেল দিয়ে পালিয়ে বাঁচে। এডওয়ার্ডের মনে জেদ চেপে যায়। অড্রিকে বাঁচাতে হবে এবং এই ভ্যাম্পায়ারের রাজত্ব শেষ করতে হবে। পালিয়ে যাওয়ার সময় এডওয়ার্ডের সাথে তার ভাই ফ্র্যাঙ্কির দেখা হয়। ফ্র্যাঙ্কি যখন দেখে তার ভাই আবার মানুষ হয়ে গেছে তখন সে এডওয়ার্ডের কাছে ক্ষমা চায়। কিন্তু ফ্র্যাঙ্কির ভেতরে রক্তের নেশা জেগে উঠেছে। সে এলভিসের গায়ের মানুষের গন্ধ সহ্য করতে পারছিল না। সে এলভিসকে আক্রমণ করে বসে এবং রক্তপান করে। এডওয়ার্ড তার ভাইকে থামানোর চেষ্টা করে। ঠিক তখনই এডওয়ার্ড এক অবিশ্বাস্য জিনিস আবিষ্কার করে। সে দেখে যে ফ্র্যাঙ্কি যখন এলভিসকে কামড়েছে ফ্র্যাঙ্কির শরীরে ভ্যাম্পায়ারের লক্ষণগুলো মরে গিয়ে সে আবার রক্তমাংসের মানুষে পরিণত হচ্ছে। তার মানে যারা একবার কিওর বা নিরাময় পেয়েছে তাদের রক্ত যদি অন্য কোনো ভ্যাম্পায়ার পান করে তবে সেও মানুষ হয়ে যাবে। এটা অনেকটা চেইন রিয়াকশনের মতো। এই আবিষ্কারটাই ছিল এই মুভির সবচেয়ে বড় টুইস্ট। এডওয়ার্ড বুঝতে পারল এখন আর ল্যাবে বসে ওষুধ বানানোর দরকার নেই। সে নিজেই এখন এক জ্যান্ত ওষুধ। কিন্তু অড্রি এখনও চার্লসের কবজায় বন্দী। তাকে বাঁচাতে হলে এডওয়ার্ডকে সেখানে যেতে হবে। এডওয়ার্ড এক মুহূর্ত দেরি না করে সরাসরি ব্রমলি মার্কস কোম্পানির সেই বিশাল বিল্ডিংয়ের সামনে চলে গেল। সে জানত সেখানে গেলেই তাকে ধরা হবে। তাও সে ভয় পেল না। বিল্ডিংয়ের সেন্সরগুলো সাথে সাথে সিগন্যাল দিতে শুরু করল যে একজন মানুষ ভেতরে ঢুকেছে। নিরাপত্তারক্ষীরা তাকে ধরে নিয়ে গেল চার্লসের কামরায়। সেখানে গিয়ে এডওয়ার্ড দেখল অড্রিকে একটা চেয়ারে বেঁধে রাখা হয়েছে এবং তার হাত থেকে রক্ত বের করে চার্লস সেটা আয়েশ করে পান করছে। চার্লস এডওয়ার্ডকে দেখে হাসি দিয়ে বলল, দেখলে এডওয়ার্ড, তুমি মানুষ হওয়ার চেষ্টা করে লাভ কি হলো? শেষমেশ আমার হাতেই ধরা দিলে। আমাদের নতুন নকল রক্ত তৈরি হয়ে গেছে। এখন আর তোমার কোনো দরকার নেই। এডওয়ার্ড চার্লসের কাছে ক্ষমা চাইল এবং আবার ভ্যাম্পায়ার হতে চাইল। অড্রি ভাবছিল এডওয়ার্ড সত্যি কি এই কথাগুলো বলছে। এডওয়ার্ড খুব শান্ত গলায় বলল, চার্লস, তুমি আসলে একটা ভীতু। নিজের মেয়েকে তুমি ভ্যাম্পায়ার বানাতে পারোনি। তোমাকে অন্যর সাহায্য নিতে হয়েছিল। তোমার মেয়েকে বাঁচাতেও পারোনি। এই কথা শুনে চার্লস রাগে অন্ধ হয়ে গেল। সে এডওয়ার্ডকে পশুর মতো ঘাড়ে কামড় বসিয়ে দিল। চার্লস ভাবল সে এডওয়ার্ডকে ভ্যাম্পায়ার করে ফেলছে, কিন্তু আসলে সে নিজের মরণ নিজেই ডেকে আনল। এডওয়ার্ডের শরীরে তখন মানুষের রক্ত বইছিল, যে রক্তে ছিল ভ্যাম্পায়ার ভাইরাস মারার ভ্যাকসিন। চার্লস সেই রক্ত খাওয়ায় শরীর কাঁপতে শুরু করল। কয়েক সেকেন্ডের মধ্যে চার্লসের চোখের হলুদ রং চলে গেল। সে এখন আর ভ্যাম্পায়ার নেই, সে এখন একজন সাধারণ মানুষ। এডওয়ার্ড হাসি মুখে বলল, স্বাগতম চার্লস, আবার মানুষ হওয়ার পৃথিবীতে তোমাকে স্বাগতম। চার্লস ভয়ে কাঁপতে কাঁপতে অ্যালার্ম বাজিয়ে দিল। সে সাহায্যের জন্য তার ভ্যাম্পায়ার সৈন্যদের ডাকল।
কিন্তু সে জানত না বাইরের সৈন্যরা কতটা ক্ষুধার্ত। লিফটের দরজা খুলতেই একদল ক্ষুধার্ত ভ্যাম্পায়ার সৈন্য ভেতরে ঢুকল। তারা চার্লসকে দেখে আর চিনতে পারল না, কারণ তার শরীর থেকে এখন মানুষের সুগন্ধ বেরোচ্ছে। ক্ষুধার জ্বালায় তারা তাদের বসের ওপরই ঝাঁপিয়ে পড়ল। চার্লসের করুণ চিৎকার পুরো বিল্ডিংয়ে প্রতিধ্বনিত হতে লাগল। ঠিক এই সময়ে এডওয়ার্ড আর অড্রি পালানোর চেষ্টা করে, কিন্তু নিচে নামতেই তারা দেখে শত শত ভ্যাম্পায়ার সৈন্য তাদের ঘিরে ফেলেছে। এডওয়ার্ড আর অড্রির কাছে মাত্র কয়েকটা অস্ত্র ছিল, যা দিয়ে এত সৈন্যর সাথে জেতা অসম্ভব। হঠাৎ করে একটা গাড়ি বিল্ডিংয়ের কাঁচ ভেঙে ভেতরে ঢুকে পড়ে। সেই গাড়িতে ছিল ফ্র্যাঙ্কি। ফ্র্যাঙ্কি তার ভাইকে বাঁচাতে নিজের জীবন বাজি রেখে চলে এসেছে। ফ্র্যাঙ্কি বলল, এডওয়ার্ড, তোমরা পালাও, আমি এদের সামলাচ্ছি। ফ্র্যাঙ্কি জানত তাকে কি করতে হবে। সে সবাইকে বোঝানোর চেষ্টা করল, কিন্তু ভ্যাম্পায়ার সৈন্যরা পাগলের মতো ফ্র্যাঙ্কির ওপর ঝাঁপিয়ে পড়ল এবং তাকে কামড়াতে শুরু করল। কিন্তু এখানেই ছিল আসল জাদু। ফ্র্যাঙ্কিকে যারা যারা কামড়ালো তারা সবাই এক এক করে মানুষ হতে শুরু করল। আর যখন তারা মানুষ হলো, তখন তাদের পাশের অন্য ভ্যাম্পায়াররা আবার তাদের কামড়াতে শুরু করলো। এভাবে একটা বিশাল লড়াই আর কামড়াকামড়ির মধ্যে দিয়ে কয়েক মিনিটের মধ্যে পুরো জায়গার ভ্যাম্পায়াররা একে একে মানুষে পরিণত হতে থাকলো। ফ্র্যাঙ্কি নিজের জীবন দিয়ে তার ভাইকে বাঁচিয়ে গেল। এডওয়ার্ড তার ভাইয়ের এই আত্মত্যাগ দেখে চোখের জল ধরে রাখতে পারল না, কিন্তু তাদের এখনই বের হতে হবে। তারা যখন বিল্ডিংয়ের লবিতে পৌঁছালো, দেখল সেখানে লাশের পাহাড় জমে গেছে। কিছু মানুষ যারা শুদ্ধ ভ্যাম্পায়ার থেকে মানুষ হয়েছে তারা হতভম্ব হয়ে গেছে। ঠিক তখন ক্রিস্টোফার সেখানে হাজির হয়। সে ছিল ঘোরতর স্বার্থপর। সে চায় না এই পৃথিবী আবার মানুষের হোক, কারণ মানুষ হলে সে আর ক্ষমতা পাবে না। সে এডওয়ার্ড আর অড্রিকে মারার জন্য বন্দুক তাক করে। সে বলল, আমি কোনো কিওর চাই না, আমি এভাবেই অমর থাকতে চাই। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই পেছন থেকে একটা তীর এসে তার বুক ফোড়া করে ঢুকে যায়। এলভিস তার সেই পুরনো ধনুক দিয়ে ক্রিস্টোফারকে খতম করে দেয়। ভোর হয়ে আসছিল। জানালা দিয়ে ভোরের প্রথম আলো ভেতরে ঢুকতে শুরু করল। আগে এই আলো দেখলে এডওয়ার্ডরা ভয়ে পালাতো, কিন্তু আজ তারা সেই আলোর দিকে হাত বাড়িয়ে দিল। সূর্যের মিষ্টি রোদ যখন তাদের গায়ে লাগল, তাদের শরীর পুড়ল না, বরং এক অদ্ভুত প্রশান্তি তাদের মনকে ভরিয়ে দিল। তারা এখন মুক্ত। সিনেমার শেষ দৃশ্যে দেখা যায় এডওয়ার্ড, অড্রি আর এলভিস সেই পুরনো জিপ গাড়িটা নিয়ে নতুন এক সকালের দিকে এগিয়ে যাচ্ছে। এডওয়ার্ডের কণ্ঠে তখন এক আশার বাণী শোনা যায়। সে বলছে, আমরা জানি পৃথিবীতে এখনও অনেক ভ্যাম্পায়ার আছে, তারা হয়তো এখনও অন্ধকারে লুকিয়ে আছে, কিন্তু আমাদের কাছে এখন ওষুধ আছে। আমরা জানি কিভাবে সবাইকে আবার ফিরিয়ে আনতে হয়। আমাদের অন্ধকার কেটে গেছে, এখন শুধু আলো আর আলো। তো এই ছিল ডে ব্রেকার্স মুভির গল্প। যদি পৃথিবীটা আসলেও এমন হয়ে যায় যেখানে দিনের বেলা বের হওয়া নিষেধ আর বেঁচে থাকার জন্য রক্ত খেতে হবে, তবে আপনি কি এমন পৃথিবীতে অমর ভ্যাম্পায়ার হয়ে বেঁচে থাকতে চাইতেন, নাকি অল্প দিনের জন্যও হলেও একজন সাধারণ মানুষ হয়ে মরতে চাইতেন? আপনার উত্তরটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অ্যান্ড কমেন্ট করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, কারণ এমন আরও মুভি এক্সপ্লেনিং আসতে চলেছে। দেখা হবে পরের ভিডিওতে।